এবার লিখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাগুলা, আমাদের টেবিল লাগবে না যদি এই তিনটা কথা মনে রাখতে পারেন। 1 নাম্বার লিখেন, 5% লেভেল অফ সিগনিফিকেন্টের মান। 5% লেভেল অফ সিগনিফিকেন্টের মান মানে যে ট্যাব, ওই যে টেবিলের কথা বলছি না, টেবিল থেকে যে মানটা নিতে হয়, অবশ্যই আমাদের চার্ট লাগবে, এটা চার্ট কি? পরীক্ষার ফলেও নিয়ে যেতে ও হইব। হ্যাঁ হ্যাঁ। পরীক্ষার হলেও আমাদেরকে টেবিল নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে হ্যাঁ টি টেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, লিখেন 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট এর মান গেট ট্যাবের ক্ষেত্রে 1.96। 1.96। জাস্ট কয়েকটা কথা লিখে আমরা অঙ্কে চলে যাবো। ফাইভ ভাইয়া একটু পার্সেন্ট আস্তে বলেন। ফাইভ 5% পার্সেন্ট সিগনিফিকেন্টের লেভেল মান। অফ সিগনিফিক্যান্টের মান 1.96। 1.96। জি ভাইয়া। 5% লেভেল অফ সিগনিফিকেন্টের মান 1.96। এটা কোন অঙ্কের ক্ষেত্রে? জেড টেস্টের ক্ষেত্রে কিন্তু। জেড টেস্টের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবেন, আমি কিন্তু আজকে শুধু জেড টেস্ট নিয়ে আলোচনা করতেছি, কালকে টি টেস্ট নিয়ে আলোচনা করবো, তারপরের দিন প্রপোর্শন, তারপরের দিন পার্সেন্টেজ, এরকম অনেকগুলা নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা এটা শেষ করবো। ঠিক আছে, 5% লেভেল অফ সিগনিফিকেন্টের মান চ্যাপ্টারটা হচ্ছে, কি অনেক কঠিন? না কঠিন না, 3টা ক্লাসেই শেষ করা যায় চাইলে। বুঝতে পারছেন? তারপরে আমি একটু বেশি করেই করামো আস্তে আস্তে রিল্যাক্সে। জি। 5% লেভেল অফ সিগনিফিকেন্টের মান হচ্ছে 1.96, লিখছেন? তারপর লিখেন 1% লেভেল অফ সিগনিফিকেন্টের মান, 1%-এর লেভেল অফ সিগনিফিকেন্টের মান 2.58। 2.58, যত কমে এত বেশি যায়। 1% লেভেল অফ সিগনিফিকেন্টের মান হচ্ছে 2.58। তারপর লিখেন 10% লেভেল অফ সিগনিফিকেন্ট, এই তিনটাই থাকে অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ভাইয়া 1% কত বললেন? 2.58। 2.58, এটা অবশ্যই টেবিল নিলে টেবিলের নিচে থাকে, কত? তারপর টেবিল না ইউজ করে লেখা যায়। 1% লেভেল অফ সিগনিফিকেন্টের মান হচ্ছে 2.58। ঠিক আছে ভাই। তারপর লেখেন 10%-এর লেভেল অফ টেন সিগনিফিকেন্টের মান, টেন 10% লেভেল অফ সিগনিফিকেন্টের মান, লেভেল অফ সিগনিফিকেন্টের মান 1.64, সরি পার্সেন্ট না, 1.64, পার্সেন্টেজ বলতেছি কেন, 1.64। 1.64, আমি আবার বলতেছি 5%-এর জন্য মান হচ্ছে 1.96, 1%-এর জন্য মান হচ্ছে 2.58, 10%-এর জন্য মান হচ্ছে 1.64। এই তিনটা মনে রাখলেই হবে জেড টেস্টের ক্ষেত্রে, আর কোনো মনে রাখা দরকার নেই, এই তিনটা দিয়ে আসবে। ঠিক আছে, জাস্ট এই তিনটা মনে রাখবেন, এই তিনটাই আমরা বারবার অঙ্কে করবো। এবার লিখেন কিছু অঙ্কের কিছু ক্রিটিক্যাল অবস্থা আছে এইগুলা ধরার জন্য। লিখেন প্রত্যেকটি অঙ্কের নোট নাম্বার লিখেন, নোট 1 2 দিলে দিল, না দিলে সিরিয়ালে ড্যাশ চিহ্ন দিয়ে লিখেন। প্রত্যেকটির অঙ্কে লাস্ট লাইনে, প্রত্যেকটি অঙ্কের লাস্ট লাইনে যে মিন দেওয়া থাকে, ওয়ান টেস্টের ক্ষেত্রে কিন্তু, ওয়ান টেস্ট আমি আজকে ওয়ান ভাইয়া টেস্ট, মিল কোনটা কোনটা? এক্স বার না? এই যে এখানে দেওয়া আছে তো, এই দেখেন না এটা, এই হ্যাঁ হ্যাঁ। শোনেন, আজকে আমরা ওয়ান টেস্ট করবো, টু টেস্ট করবো, তারপরে লিখে রাখেন ওয়ান টেস্টের ক্ষেত্রে, আমি ওয়ান টেস্ট বলতে ভুলে গেছি। ওয়ান টেস্টের ক্ষেত্রে, ওয়ান টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটি অঙ্কের, প্রত্যেকটি অঙ্কের লাস্ট লাইনে যে মিন দেওয়া থাকে সেটাই হলো পপুলেশন মিন, মানে মিউ, এই যে এটা। ঠিক আছে, সেটাই হলো পপুলেশন মিন মানে মিউ। মিউ।
হ্যাঁ, মিন মিন, পপুলেশন মিন মানে মিউ। ও পপুলেশন মিন এর মান, ঠিক আছে? আমি আবার বলতেছি, প্রত্যেকটা অঙ্কের লাস্ট লাইনে যে মিনটা দেওয়া থাকবো সেটাই হলো পপুলেশন মিন, মানে মিউ। ওকে, তারপর লিখেন 2 নাম্বার। যদি কোনো অঙ্কে লাস্ট লাইনে পপুলেশন মিন বা মিউ, মানে মিন অথবা মিউ এটা আমরা বলি, মান দেওয়া না থাকে, তাহলে অঙ্কের শুরুতে যে মান দেওয়া থাকবে সেটাই হবে পপুলেশন মিন অথবা মিউ। এটাই মূলত প্যাসের জায়গাটা, আর কোনো প্যাস নাই অঙ্কে। ঠিক আছে, ভাইয়া, লিখছেন? প্রত্যেকটি অঙ্কের লাস্ট মূলে যদি মিন মান অথবা দেওয়া না মিউ থাকে, এর মান দেওয়া না থাকে, তাহলে তাহলে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সেটাই পপুলেশন পপুলেশন মিন। মিন। কারণ আপনার দুইটা মিন লাগবে, একটা হচ্ছে পপুলেশন মিন। ভাইয়া 2 নাম্বারটা আর একবার বলেন। যদি কোনো অঙ্কের লাস্ট লাইনে, যদি কোনো অঙ্কের লাস্ট লাইনে মিন না দেওয়া থাকে, তাহলে অঙ্কের শুরুতে যে মান দেওয়া থাকবে সেটাই হচ্ছে পপুলেশন মিন। মূলত প্রথম ক্লাসটাই সাবজেক্ট থেকে এরকম ভাবে। তারপরে লিখেন খুব ইম্পর্টেন্ট 2টা লাইন এখন। ভাইয়া 1 মিনিট। বলেন, তাড়াতাড়ি বলেন, আমি 2টা অঙ্ক না করাইলে আজকে লেখাগুলাই সবগুলো আমি ব্যর্থ হইব। লিখতেছি ভাইয়া। লিখেন, তারপরে ডিসিশন লিখেন, যে অঙ্কের যে মূল জিনিসটা, মানে এটা না দিলে অঙ্ক হইতোই না, অঙ্ক কইরা কোনো লাভ নেই। ইফ, ইংলিশে লিখতে হবে এটা। ইফ, এটা অবশ্য বইয়ে আছে, সব বইয়ে আছে। তারপর আমি বলে দিই, অঙ্কে তো বলুমই। ইফ ইফ জেড ক্যাল গ্রেটার দেন, ইফ জেড ক্যাল গ্রেটার দেন, মানে গ্রেটার দেন মার্ক কিন্তু হবে, চিহ্ন চিহ্ন। প্রথমে জেড ক্যাল ভাইয়া, লিখে এই চিহ্ন দিবেন, ঠিক আছে? গ্রেটার দেন জেড ট্যাপ, তারপর জেড ট্যাপ দেখার পরে সো হুম দা নাল হাইপোথেসিস ইজ, নাল হাইপোথেসিস ইজ রিজেক্টেড অ্যান্ড দা, অঙ্কের লাইনে আমি প্রত্যেকটা অঙ্কে লিখে দেবো এই লাইনগুলা। অ্যান্ড দা টেস্ট ইন সিগনিফিকেন্ট, এই লাইনটা প্রত্যেকটা অঙ্কে লিখবো and আমি। the and আমি the test আমি আবার বলতেছি, ইফ জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাপ, মানে ক্যাল যদি বড় হয় ট্যাপ থেকে, সো দা নাল হাইপোথেসিস ইজ রিজেক্টেড, মানে বর্জন, বর্জন করা। অ্যান্ড দা টেস্ট ইজ সিগনিফিকেন্ট। এবার এই কথাটাই শুধু লিখবেন, শুধু গ্রেটার দেনটা এইভাবে লিখে দিবেন নিচে লাইনে, ঠিক আছে? মানে এই উল্টা। চিহ্নটা খালি, এই লেখাটাই লিখবেন। অ্যাকসেপ্টের, রিজেক্টের জায়গায় লিখবেন অ্যাকসেপ্টেড। আমি মনে হয় একটু ভুল লেখাইছি, ভুল লেখাইছি না? লেখাটা এরকম মনে হয়, দ্য টেস্ট ইজ সিগনিফিকেন্ট, এরকম হইতে পারে, এরকমই তো হওয়ার কথা। আচ্ছা আমি আবার বলি, ইফ জেড গ্রেটার দেন জেড ট্যাপ, so the null hypothesis is rejected and the test is significant, test in significant. ওকে, এখন লিখেন, ভাইয়া টেস্ট ইন নাকি টেস্ট ইজ? ইজ হবে। টেস্ট ইজ ইন হবে, ইজ ইন, সরি ইজ ইন। ইজ ইন, ইজ ইন। হুম হুম, ইজ ইন সিগনিফিকেন্ট, অথবা ইজ লিখলেও হবে, শুধু ইন না লিখলেও সমস্যা নাই। তারপরটা অ্যাকসেপ্টেড, তাই না? হ্যাঁ, চার শুধু নাম্বারটা। ভাইয়া, চিহ্নটা accepted পরিবর্তন হবে। লেখার পরে accepted লেখার পরে আমরা কি লিখবো? and the and test the is test in is not, significant। তারপরে অ্যাকসেপ্ট লিখে এন্ড লিখবেন, এন্ড লিখে দা টেস্ট ইজ নট সিগনিফিকেন্ট কথাটা লিখবেন, ইজ নট সিগনিফিকেন্ট। ওকে, এখন আমরা অঙ্কে চলে যাব। মনোযোগ সহকারে বুঝবেন, আর না পারলে সাথে সাথে বলবেন। বুঝতে হবে প্রথমে। দেখেন, হাইপোথেসিস মানে হয়েছে একটা কি বিষয়, আপনাকে মনে করেন বলল, আপনাকে বলছে
ধানমন্ডি এলাকার বয়স্ক লোকেদের বয়স্ক লোকেদের বয়স নির্ণয় করতে। ঠিক আছে, তো আপনি কি করছেন, ওই ধানমন্ডি এলাকার টোটাল এরিয়াটা নিলেন। ঠিক আছে, আপনাকে কিন্তু বলছে, যেহেতু আপনি পরিসংখ্যান ডিপার্টমেন্টে যদি কাজ করেন, যেমন কিছুদিন আগে পরিসংখ্যান ডিপার্টমেন্টে সার্কুলার দিছে, তো ওখানে জুনিয়র পরিসংখ্যান ডিপার্টমেন্ট আছে, মনে করেন আপনি ওই কর্মকর্তাটা। তো আপনাকে বলবে যে না, আপনি যান ধানমন্ডি এলাকায়, যাওয়ার পরে আপনি কি করবেন, ওখান থেকে বয়স্ক লোকদের বয়স, মানে এজটা কত কত আছে এটা একটু হিসাব কইরা আমাকে তথ্য দেন। ঠিক আছে, তো আপনি গেলেন ধানমন্ডি, এখন আপনি চিন্তা করলেন আমি কি প্রত্যেকটা বাড়ি ঘরে ঘরে যাবো, নাকি আগে একটা ইনিশিয়াল ভাবে একটা ধারণা দিব। তা আপনি চিন্তা করতেছেন আমি একটা আগে ইনিশিয়াল একটা ধারণা করি। তো আপনি সেজন্য একটা নির্দিষ্ট এলাকায় গেলেন, মনে করেন ধানমন্ডি 32 নম্বরে গেছেন, গিয়ে ওখানে 100 জন বৃদ্ধ লোককে আপনি শুধু 100 লোক, 100 জন মানুষকে নিয়েছেন, শুধু জাস্ট 100 জন মানুষকে নেওয়ার পর ওখানে ওদেরকে আপনি হিসাব করছেন। ঠিক আছে, ওদের বয়সগুলাকে হিসাব করছেন, ক্যালকুলেট করছেন। তো এই যে 100 জন ক্যালকুলেট করছেন, ওখানে গিয়ে আপনার কতজন ছিল, 100 জন ছিল। তো 100 জন আপনি হিসাব করে একটা মান পাইছেন নির্দিষ্ট। ঠিক আছে, এটা হলো এই যে মানটা আপনি ক্যালকুলেট করছেন 100 জনের, কি করছেন 100 জনের, এটা আপনি ক্যালকুলেশন করছেন কিন্তু নিজে, এক এক করে ধরে ধরে, একজন দুইজন তিনজন এইভাবে করে। এখন এটা হয়ে গেল আপনার ক্যালকুলেট। এখন আপনি বাসায় বসে চিন্তা করছেন, না যাইয়েই, এখন বাসায় বসে চিন্তা করছেন আমি যেহেতু এই যে একটা নির্দিষ্ট ধানমন্ডি 32 নম্বরে যে আমি 100 জন মানুষের হিসাবটা করলাম, সেখান থেকে, তাহলে তো ধানমন্ডি তো অনেক বড়, তার মানে 10 আছে, 1 আছে, এরকম করে করে অনেকটা বিশাল। তো ওখান থেকে আপনি হিসাব করলেন, মানে আমি একটা মান ধরে দিই, আমি যে হিসাবটা করছি 100 জন এর ভিতরে 5% আমার ভুল আছে, মানে 5% আমার ফল্ট হইতে পারে। ঠিক আছে, মানে আমার হিসাবটা সঠিক হইতে পারে না, 5% আমি ভুল দিয়ে রাখলাম। অর্থাৎ আমি 95% আমার হিসাব যে ক্যালকুলেট করছি, এই হিসাবটা আমি 95% হচ্ছে আমার একুরেট হিসাব আমি ধরে নিলাম, আর আমি বলছি আমার হিসাবটা ভুল হইতে পারে 5%। কেন বলছি, কারণ কি আমি তো পুরা এরিয়া কিন্তু গণি নেই। আমি গুনছি কেন, আমি জাস্ট শুধু গুনছি হচ্ছে ধানমন্ডি 32 নম্বর, সেখানে 100 জন মানুষ। তাইলে এইখানে যে 100 জন মানুষ, এটাই কিন্তু স্যাম্পল। আপনি কতজন মানুষ দিচ্ছেন আপনি জানেনই না, ধানমন্ডি আপনি জানেন ইনিশিয়াল ভাবে 1000 জন মানুষ। ওখান থেকে আপনি কিন্তু 1000 জন গণেন নাই, গণছেন কতজন, জাস্ট 100 জন। ওই 100 জনকে আপনি ক্যালকুলেট করার পর ওখান থেকে আপনি হিসাবটা করে পুরো এরিয়ার গণনা করে দিচ্ছেন। ঠিক আছে, পরে হয়তো আলাদা করে গণে, ওইটা হচ্ছে পরে এটা জরিপ হয়, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করা হয়। তো এই যে আপনি গনছেন, সেখানে আপনি একটা মান কিন্তু অলরেডি আগে ধরে লাইছেন, কোনটা, 5% ভুল। তাহলে 5% ভুলকে বলা হয় ওই যে টেবিলের মান। ঠিক আছে, ওই যে 5% আপনার ফল থাকবে, সেটা হচ্ছে কি টেবিলের মান, এটা বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্ট। ওকে, আর আপনি যে পুরো এরিয়ার ভিতরে যে গনছেন, গুনে যে 95% যে একুরেট পাইছেন, সেটা হচ্ছে কি ক্যালকুলেট মান। এটা কি বুঝতে পারছেন কিনা, অর্থাৎ স্টেপ হাইপোথিসিসটা কোথায় গণনা করলে কোনটা লেভেল অফ সিগনিফিকেন্ট এবং কোনটা হচ্ছে ট্যাপ এবং ক্যাল, এটা কি বিস্তারিত ওরা বুঝছেন, এটা বললেন না? তো আমি আবার বলবো, এটা এটা হলো না কনসেপ্টটা ভাইয়া, বিল্ড আপ বুঝি নাই। করার জন্য। আমি আবার বলতেছি, তুমি ভাইয়া একজন যেটুকু হচ্ছে ভুল, মানে অ্যাকুরেট যেটা সেটা না, আমরা হচ্ছে আচ্ছা, টেস্ট করি যেটুকু হচ্ছে আমরা মানে অনুমানে ধরি, মানে ভুল হওয়ার সম্ভাবনা যেমন 5% এখানে হুম সঠিক না, হুম ওইটুকু। হুম হুম, তুমি অঙ্ক যেটা করার জন্য ক্যালকুলেট দেখতেছি করবা, ভাই। সেটা হচ্ছে তোমার কি ক্যালকুলেট ভ্যালুটা হচ্ছে স্যাম্পল গুলাকে তুমি এক এক করে গণবা, গণার পরে একটা মান বাড়াইবো। ওই মানটার সাথে ওই যে তুমি 5% আগে ভুল, এই যে তুমি তো পুরো এরিয়া গণো নাই, গণছো কোন নির্দিষ্ট একটা এরিয়া, তখন তুমি পুরো এরিয়া গইনা দেখছো, পুরো এরিয়া গইনা দেখছো কি, জানি তুমি যে 5% ভুল বলছিলা তার নির্দিষ্টর ভিতরে, সীমার ভিতরে রয়ে গেছে, তখন সিগনিফিকেন্ট হয় আর নট সিগনিফিকেন্ট হয়। তো এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্টটা, মানে জাস্ট কিভাবে এটা গণাটা হয়, মানে অঙ্কটা কিভাবে করতে হয়। তাহলে এবার আসো আমরা কিভাবে অঙ্কটা চিনবো। তাহলে এখন আমি প্রত্যেকটা ডিটেলস আলোচনা করি।
তাহলে প্রথমে থাকবে স্যাম্পল, তোমাকে নির্দিষ্ট একটা স্যাম্পল বলে দিবে, বলার পরে তো সে একটা যে কোনো জিনিসের এই যে স্যাম্পল তার একটা গড় দেওয়া থাকবে, ঠিক আছে, গড়টা দেওয়া থাকবে। ওই গড় কেন, কারণ কি যে কোনো জিনিসের একটা কি থাকতে পারে, একটা কি মিন অবশ্যই থাকবে, মানে গড় অবশ্যই থাকবে, এভারেজটা সব সময় দেওয়া থাকবে, তারপরে থাকবে বিচ্যুতির পরিমাণ। বিচ্যুতি মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এই যে তোমার ঝুঁকি, সেই ঝুঁকিটাও থাকবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে থাকবে এই যে পপুলেশন মিউ, অর্থাৎ পপুলেশন মিউ থাকবে কেন, কারণ হচ্ছে তুমি যে একদম ওভারঅল তোমাকে বলা হয়েছে পুরো ধানমন্ডি এরিয়া নিতে, আর তুমি নিচ্ছ জাস্ট 100 জন। তুমি 100 জনের যে মিনটা, সেটা হচ্ছে কে বলা হয় কি, শুধুমাত্র মিন। ওকে, শুধুমাত্র মিন 100 জনের। আর ওভারঅল ধানমন্ডি এরিয়াতে কতজন লোক বাস করে সবার হচ্ছে, সেটাকে বলা হয় পপুলেশন মিউ। অর্থাৎ আমি যদি বলি 1000 জনের থেকে মাত্র 100 জনের যে আমি গণনা করছি, সেটাই হচ্ছে একটা মিন। আর 1000 জনের যে মিনটা দেওয়া থাকবে, সেটাকে বলা হয় পপুলেশন মিউ। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো, বলছে a sample of 900 members is found to have a mean। দেখো এখানে বলে দিছে টু হ্যাভ এ মিন, কত বলে দিছে দেখো, 3.4 সেন্টিমিটার। ঠিক আছে, 1000 জন মানুষ, সরি 900 জন মেম্বার্স আছে, তাদের মিন হচ্ছে 3.4 সেন্টিমিটার। Can it be reasonable regarded as a simple from large population mean? তাহলে দেখো এখানে পপুলেশন মিল বলে দিছে, লাস্টের লাইনে আছে, না ধরতে পারলেও তুমি অঙ্কে যদি নাও ধরতে পারো, তখন ওই যে আমি ছোট করে নোট লিখাই দিছি, সেটা ধরেও পপুলেশন মিউটাকে চিনতে পারবা। তাহলে এই যে পপুলেশন, কতজন পপুলেশন আছে সেটা কিন্তু আমি জানি না, তো এই রিজনেবল রিগার্ডেড করছে, তারপরে আমরা লার্জ পপুলেশন মিউ, সেটা পপুলেশন মিন বলাই থাকে অঙ্কে, আর না বলা থাকলে লাস্টে থাকবো অথবা প্রথমে থাকবো। আর যে মিনটা দেওয়া থাকবো সেটা হচ্ছে মাঝখানে স্যাম্পলের মিন। স্যাম্পলের মিন কিন্তু অঙ্কে সবসময় দেওয়া থাকে না, এটা কিন্তু বের করে নিতে হয়, অনেক অঙ্কে নিতে হয়। যেমন লাস্ট ইয়ারে যে অঙ্কটা আসছিল রিসার্চ আজকে ম্যাথোলজি তো ফোর্থ দেওয়া ইয়ারে। আছে তাই না? হ্যাঁ, তারপরে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কি, 2.61। তাহলে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা মিউ। তাহলে ফর্মুলাটা হচ্ছে, এটা মানুষ বুঝাইছে এইটা, ঠিক আছে। তো দেখো এই যে মিন, এটা কি, এটা হচ্ছে কি টোটালি, এটা কালকে গিয়ে জটটা ভাঙবে একদম ডিটেলসে। তোমার টোটাল 900 জন মানুষ, তাদের মিন দেওয়া আছে 3.4 সেন্টিমিটার, ঠিক আছে। আর পপুলেশন মিউটা কিভাবে বুঝছি, এইখানে পপুলেশন মিউ সরাসরি বলে দিছে পপুলেশন মিন, সরাসরি একদম। আর যদি নাও বলে দিত তাও বুঝতে পারতাম, এটা লাস্টের দিকে থাকতো, ঠিক আছে। তাহলে পপুলেশন মিন হচ্ছে 3.25, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা তো দেওয়া আছেই 2.61। এর দেখো বলছে অলসো অবটেইন 95% লিমিট অফ মিন, ওই যে লেভেল অফ সিগনিফিকেন্ট এর নামটা আবার চেঞ্জ করে থাকতে পারে, লিমিটস অফ মিন এই কথাটা লিখে থাকতে পারে। ওকে, লেভেল অফ সিগনিফিকেন্ট দেওয়া আছে 95%, অর্থাৎ 95% হচ্ছে সঠিক, আর 5% হচ্ছে ভুল। ওই 5%-এর মানটা নিয়ে আমাদের অঙ্ক করতে হইব। যদি 99% দেওয়া থাকতো তাহলে 1%, যদি 90% দেওয়া থাকতো তাহলে 10%। ঠিক আছে, 10%। এটা হচ্ছে কোনটা, 95%। আমি যে 5%, 10%, 1% লিখেছি, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। প্রথমে 95% যদি দেওয়া থাকে, তাহলে 5%-এর যে মান সেটা অঙ্কে বসাইতে হবে। তারপরে যদি 10% বলা হয়, সরি 100% বলা হয়, সরি 99%, 99% যদি বলা হয় তাহলে 1%। আর যদি 90% বলে তাহলে 10%-এর মান বসাইতে হবে। আর যদি সরাসরি বলে দেয় 5%, 3%, 1% এরকম বলে দিলে, তো সেটা আমরা সরাসরি করবো। আমার কথা আরো মনোযোগ দিয়ে শোনো, আমাদের পপুলেশন মানে স্যাম্পলটা তুমি সহজে দিয়ে লাইতে পারবে, অঙ্কে যেটা দেওয়া হচ্ছে স্যাম্পল, এটা স্যাম্পলই। তাহলে স্যাম্পল এটা একটা মিন দেওয়া থাকবে, সেটা কত, 3.4 সেন্টিমিটার। পরে আরেকটা মিন দেওয়া থাকবে, সেটা হচ্ছে পপুলেশন মিন। এটা হচ্ছে ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে। টু স্যাম্পলের সময় দুইটা মিন দেওয়া থাকবে, দুইটা স্যাম্পল দেওয়া থাকবে, দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, সবকিছু দুইটা দুইটা দেওয়া থাকবে। এও অঙ্ক দুই, টু স্যাম্পলের গুলাই বেশি পরীক্ষায় আসে। তোমাকে বলো তো এই জায়গাটা বুঝতে বুঝতে পারছো কিনা, কোন জায়গাটা বুঝতে পারো নাই, মানে একদম সিঙ্গেল সিঙ্গেল বলো, আমি তাহলে ওই জায়গাটাকে একদম ডিটেলস বলবো, যাতে সবার মাথায় সেট হয়। একদম যে জায়গাটা বুঝতে পারো নাই, এই জায়গাটাই বলবা, যদি পুরাটাই না স্যার বুঝতে পারো। এসডিটা কি? এসডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সংক্ষেপে লিখছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে,
এসডি মানে আচ্ছা স্ট্যান্ডার্ড ভাইয়া। ডেভিয়েশন। তাহলে দেখো আমরা এই অঙ্কটা করে একটা টু সিম্পলের করলে তাহলে ক্লিয়ার হয়ে যাব। প্রথমে দেখো আমাদেরকে সব ইনফরমেশন গুলো আমরা লিখে দিলাম। ওকে, তো এটা হচ্ছে দেখো স্যাম্পল মানে এন, তারপর মিন দেওয়া আছে 3.49, মিউ দেওয়া আছে 3.25, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 2.61। তাহলে সব সময় এই লাইনটা ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে এইভাবে হইব। উই ওয়ান্ট টু টেস্ট, এটাকে বলা হয় নাল, কে বলা হয় নাল হাইপোথিসিস। ঠিক আছে, এই চৌকে বলা হয় নাল হাইপোথিসিস। ওকে, এই যে মিউ এটা হচ্ছে স্টোর, তারপরে এটা লিখবা একটা, এটা সব সময় লিখতে হবে। তারপরে দেখো এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, তারপরে এটা হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল দিয়ে এটা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে। এখানে কিভাবে বুঝছি ওয়ান স্যাম্পল, এখানে স্যাম্পলে দেওয়া ভাইয়া আছে আমার একটা। জানি কেমন কেমন বলেন। জানি লাগতেছে অঙ্কগুলা। হ্যাঁ, অঙ্কগুলো একটু এগুলা কেমন জটিলতা জানি আছে, লাগতেছে। উই কিন্তু ওয়ান্ট টু টেস্ট। হ্যাঁ, ওয়ান টু টেস্ট জেড টেস্ট। কারণ কি স্যাম্পলটা হয়ে গেছে 90 এর বেশি, সরি 30-এর বেশি। 900 কি 30-এর বেশি না? 30-এর বেশি হলে আমি তো লেখাইছি, হ্যাঁ 30-এর বেশি হলে জেড টেস্ট হবে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। তাহলে 30-এর বেশি হয়েছে, জি সেজন্য ভাই। এটা জেড টেস্ট। এটা আমি বলতেছিলাম, কারণ আমি প্রথমে অঙ্কটা কিভাবে হবে সেটা লিখছি। কোন টেস্ট হবে সেটা তো প্রথমেই আজকে বলে দিছি যে আজকে জেড টেস্ট হবে। তাহলে জেড টেস্ট কত হবে? 30-এর বেশি অথবা 30। তাহলে সেজন্য আমরা জেড টেস্টের কেনা টি টেস্ট হোক এই লেখাটা একই থাকবো, ওয়ান টেস্ট হোক। ভাই এটা আর একটু বুঝাই দেন, এই যে আচ্ছা কোনটা ভাইয়া, কোনটা? মানে জেড টেস্ট এন্ড ওয়ান টেস্ট কি সেম জিনিস? ওয়ান টেস্টের ক্ষেত্রে জেড টেস্ট হচ্ছে স্যাম্পলের ক্ষেত্রে, শুধু আমি আর একটু বলিনি, জেড টেস্ট হচ্ছে শুধুমাত্র স্যাম্পল, স্যাম্পল একটা থাকবো। জেড টেস্ট বলছি না, ওয়ান টেস্ট বলবো, আমি উল্টাপাল্টা বলে দিছি। আমি আরেকটু বলি শোনো, জেড টেস্ট মানে হচ্ছে স্যাম্পলের মান 30-এর বেশি হবে। জেড টেস্টের ক্ষেত্রে, জেড টেস্টের ক্ষেত্রে, জেড টেস্টের স্যাম্পলের ক্ষেত্রে মান কি 30 এর হবে? বেশি হবে। স্যাম্পলের মান 30-এর বেশি। আর 30 ওয়ান, হলে কি জেড টেস্ট নাকি 30? হ্যাঁ জেড টেস্ট 30 হয় না, 30-এর বেশি হয় সবসময়। 30-এর বেশি, আচ্ছা, 30 হইলেও জেড তাহলে টেস্ট। 30 ঠিক আছে, অথবা 30। আচ্ছা, হ্যাঁ 30 অথবা 30 30, অথবা ঠিক আছে। 30-এর বেশি। এখন তুমি বলছো ওয়ান টেস্ট টু টেস্ট, আমি আজকে ওয়ান টেস্ট করাইতেছি। সেই ওয়ান টেস্টে হচ্ছে একটা মাত্র স্যাম্পল দেওয়া থাকবে, একটা স্যাম্পল দেওয়া আছে। দেখো একটা স্যাম্পল দেওয়া আছে এখানে, কিন্তু আমি এই ফর্মুলাটা লিখাইনি, আমি লিখাইছি কোন দুইটা ফর্মুলা, এই দুইটা। এক এই নাম্বার। দুইটা, এই দুইটা হবে কোন সময়? একটা মিন, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা স্যাম্পল এবং কি একটা মিউ। ওকে, আমি আবারও বলতেছি, জি। ওয়ান টেস্টে একটা স্যাম্পল, একটা মিন, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিউর মান দেওয়া থাকবে। টু টেস্টে তো মিউ মান দেওয়া থাকে না। আমি আবারও বলি, ওয়ান ভাই টেস্টের একটা ক্ষেত্রে, দেওয়ার জন্য কি এখানে এইচ1? না এটা টু টেস্টের ক্ষেত্রে এরকমই হবে। টু টেস্টের সময় এরকম এটা একটু লিখে বুঝাই দেন তখন ভাইয়া। দুইটা। এটা আমি অঙ্কে গেলে না বুঝাইলে বুঝবা না। এটা তোমরা ওয়ান টেস্টের সময় এইভাবে লিখতে হবে, টি টেস্ট এবং জেড টেস্টের ক্ষেত্রে এটা মনে রাখবা। ভাইয়া এইচ ও এইচ ওয়ান কেন লিখলাম? এইচ ও এইচ এটাকে বলা হয়, ওয়ান। এটাকে বলা হয় ভাইয়া নাল আমার মাথায় ঢুকে না। হাইপোথিসিস। এটার নাম হচ্ছে নাল হাইপোথিসিস, H0 অথবা HO। এটাকে বলা হয় নাল হাইপোথিসিস, এটাকে বলা হয় অল্টারনেটিভ হাইপোথিসিস। আমি দুইটা সিদ্ধান্ত দিমু, হয় আমারটা নাল হাইপোথিসিস ওই হবে অথবা একটা যে অল্টারনেটিভ হাইপোথিসিস হবে অঙ্ক করার পরে। আপনি তখন যে লিখে দিছিলেন। হুম হুম, বলেন, বলেন। আচ্ছা ঠিক আছে। আমি ঠিক আবারও আছে ভাইয়া। বলতেছি, আমি আবার বলি, আমি কিভাবে জেড টেস্ট চিনবো? জেড টেস্ট চিনার জন্য প্রথমে আমাকে স্যাম্পলটা হইতে হবে 30-এর বেশি। স্যাম্পলটা হইতে হবে কত? 30-এর বেশি। এবং ওয়ান টেস্ট চিনার জন্য, ওয়ান টেস্ট কিভাবে চিনবো আমি? একটা স্যাম্পল, কয়টা স্যাম্পল? একটা, যে কোনো মানুষ বা যে কোনো জিনিসের একটা দেওয়া থাকবে, যে কোনো জিনিসের একটা, একটা স্যাম্পল দেওয়া থাকবে। ভাই স্যাম্পলটা তো হচ্ছে এন এর মান, তাই না? হ্যাঁ, এন এর মানে একটা দেওয়া থাকবে, এবং কি মিন দেওয়া থাকবে একটা, এবং পপুলেশন মিউ দেওয়া থাকবে। এটা সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে পপুলেশন মিউটা দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ পপুলেশন হুম। মিউ যে অঙ্কে দেওয়া থাকে সেটা ওয়ান টেস্ট সব সময় হয়ে যায়। আর না বুঝতে পারলেও পপুলেশন মিন না বলে শুধু যদি মিন বলে দেয়, তাহলে প্রথমেও থাকতে পারে অথবা লাস্টেও থাকতে পারে। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে আমাকে টেস্ট অফ হাইপোথিসিসের শুধুমাত্র একটা নিয়ম, সেই নিয়মটার নাম কি? ওয়ান টেস্ট, ওয়ান টেস্ট, জেড টেস্ট। ঠিক আছে, ওয়ান টেস্ট মানে জেড টেস্ট। ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে ওয়ান টেস্ট, টু টেস্ট যে আমরা বলি, আমি তো ওয়ান স্যাম্পল বলি। তো ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে জেড টেস্ট 30-এর বেশি। এটা স্যাম্পলটা যদি হয় তাহলে আমরা জেড টেস্ট করে ফেলবো। ওকে, তাহলে আমি আবারও প্রথম থেকে আরেকবার বলে অঙ্কটা শেষ শুরু করি। ভাই আমাদের এক জায়গায় ইজ ইকুয়াল টু আর এক জায়গায় নট ইজ ইকুয়াল টু কেন? এই এই যে এই সনের ক্ষেত্রে এটার সমান হইতে হইব না, ঠিক আছে? যখন এটা সমান হইব না তখন এটাকে নট অ্যাকসেপ্টেড হয়ে যায়। ওকে, এরকম আমরা নিচে অঙ্কে এটা লিখ, ওই যে আমি কমেন্ট আচ্ছা। ডিসিশন লিখাইছি না, ওই ডিসিশনটা, হুম। অর্থাৎ অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড, এই কথাটার জন্য এই দুইটা লেখা হয়। অল্টারনেটিভ হাইপোথিসিস হইতে পারে অথবা নাল হাইপোথিসিস হইতে পারে। অর্থাৎ এটা দিয়ে এটাই বুঝাইছে। তো এখানে আমরা আচ্ছা। সব সময় ওয়ান টেস্টের ক্ষেত্রে হয় আমরা জেড টেস্ট ব্যবহার করবো অথবা টি টেস্ট, এই লেখাটা সেম সেম থাকবে, একদম কোনো সময় পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা জাস্ট ফর্মুলাতে মানগুলা বসামু। ঠিক আছে, দেখো আমরা জানি, আমরা এই ফর্মুলাটা বসামু। ওকে, দেখো এখন লেখো সিন্স এন বড় না 900 কি ছোট না বড়? অবশ্যই এটা দুইটা তিনটা ক্লাসে গেলে তারপরে ক্লিয়ার হইব, আমি জানি একটু একটু ডাউট থাকবে। সিন্স এন হয়েছে কি বড়, তাহলে এন 30 হয়েছে ছোট, সো উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম বাই ইউজার্স জেড টেস্ট। তাহলে জেড টেস্টের ফর্মুলা আমরা বসাইছি, এটা মানুষ আছে সেজন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছি, নয়তো এস দিতাম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছি। ওকে, এটা মানুষ আছে দেখে আমরা কি দিছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে দেখো ফর্মুলাতে বসাই দিছি আমি, জাস্ট ফর্মুলাতে বসাই দিছি, ফর্মুলাতে বসাই দিছি। দেখো এটা কি, এটা কার মান? এটা হচ্ছে আমাদের এইখানে মান 3.40, তারপরে 3.25 হচ্ছে আমাদের মিউর মান, এই যে পপুলেশন মিউ এটা। ওকে, তারপরে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান 2.61, 900 হয়েছে স্যাম্পল। তারপরে এটা রুট ওভার করছি, রুট ওভার করে এটা ভাগ করছি, ভাগ কইরা তারপরে এখান থেকে বিয়োগ করে এটা ভাগ করছি, 1.73 আসছে। তাহলে 73 আসছে। আর আমার অঙ্কে লেভেল অফ ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে দিছে অলরেডি 5%, যেহেতু 95%। তাহলে এটা হচ্ছে আমার জেড থেকে, টেবিল থেকে আমি মানটা নিছি। ঠিক আছে, সবগুলো একই অঙ্ক, একই লেখা সব সময়। তাহলে ক্রিটিক্যাল ভ্যালু এই লেখাটা সব সময় সেম থেকে যাবো, 5% লেভেল অফ সিগনিফিকেন্ট, যদি অঙ্কের ক্ষেত্রে 95% অথবা 5% বলে দেয়। আমি আবারও বলতেছি, যদি কোনো অঙ্কে 5% অথবা 95% বলে দেয়, কোন ক্ষেত্রে? জেড টেস্টের ক্ষেত্রে। জেড টেস্ট কিভাবে চিনবো? 30-এর বেশি হইব স্যাম্পলের মান, স্যাম্পলের মান 30-এর বেশি হবে। ঠিক আছে, এই যে 30-এর বেশি হইছে, সেজন্য এই মানটা মুখস্থ বসাই দিছি। 30-এর নিচে হইলে টেবিল লাগবো, টেবিল ছাড়া কিন্তু অঙ্ক হবে না, আমি টেবিল দিমু তারপরে হচ্ছে বুঝামু। দেখেন তারপরে লেখেন। এখন দেখেন আমি যে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনের মান এটার সাথে ছোট না বড়? কোন ছোট না? তাহলে লিখছি, দেখেন লিখছি সিন্স জেড টেপ greater than zcal, so the null hypothesis is accepted and test is not significant. দেখছেন? বলেন এখন বলেন, আজকে আমি চাইছিলাম দুইটা অঙ্ক বুঝাইতে, নাকি এই অঙ্কটাই বুঝামু শুধু? মানে টু টেস্টটাও চাইছিলাম বুঝাইতে, তাহলে কম্পেয়ার করে অনেকটা ভাই একটু ইজিলি। নিচে ভাইয়া দেখুন। কমেন্টটা ভাইয়া কমেন্টটা। দাঁড়ান, আগে বলেন অঙ্কটা বুঝছেননি, দিতেছি আমি কমেন্ট। বুঝছি। জি ভাইয়া বুঝছি, মুখস্থ করে ফেলবো ভাইয়া একদম। মুখস্থ মতনই হয়ে যাবো, বারবার বলবো তো মুখস্থ হয়ে যাবো, এগুলা নিয়ে এত টেনশন করা কিছু নাই, জাস্ট অঙ্ক দেখেই তুড়ি মেরেই চিনে রাখবা, যেভাবে ছোট ছোট করে নোট লিখে দিছি। ভাইয়া ওইবার হচ্ছে পরীক্ষায় ওই সিগমার মান বের করতে হয়েছে, আমার হ্যাঁ, মনে এটা হয়েছিল না ওইটা। সিগমার মান কি এবং কি মিনও আসে নাই, মিনও বের করতে বলছে, এটা আছে তো অঙ্ক, এরকম অঙ্ক অনেকগুলোই আছে। ভাইয়া আমি বুঝলাম না আমি কিভাবে কি করলাম পরীক্ষার মধ্যে। আমার মনে হয় না যে এত খারাপ পরীক্ষা আমি দিছি। ভাগ্য আসলে খারাপ হলে কিছুই করার নেই। এই একটা সাবজেক্টের জন্য আমার অনেকটা লস হয়ে গেল। একটা বছর নষ্ট হয়ে গেল এর জন্য। সামনের বছর আপনি জবেই জয়েন দিতে পারলেন, নাহলে এক বছরের প্রিপারেশন নিয়ে। এখন যাই হোক, এখন প্রিপারেশন ভালো করে নিই, সামনে আল্লাহ ইনশাল্লাহ, ভরসা। হ্যাঁ। আপনাদেরকে টাইম সিরিজটা সবই করাবে, ঠিক আছে? তো আপনারা সবাই জয়েন দিয়েন, কারণ ওটা রেকর্ড তো আর পাবেন না।
সকিব শফিক করে দিবা, আর ভাইয়া ওখান থেকে একটা একটা অঙ্ক। কথা বলবো। বলেন বলেন ভাইয়া বলেন। শফিক স্যারের লাস্ট যে ক্লাসটা করাইছি উনি ওই ক্লাসটা আমি নেট প্রবলেমের জন্য করতে পারি নাই, সাইমন রেকর্ড করে আপনাকে দিয়েছিল, আপনি তো পরে আর দেন নাই সেটা। ও দেয় নাই, ও টাই নাই, ও কি দিছে আমার, কই দিল? ও MP4 করে দিতে হইব আমারে, দিলে আমি সাথ দিতে পারবো। আমাকে তো ভাইয়া আপনি একটু ভাইয়া আপনি একটু গুতায় গুতায় নেন না, আমি বললেও দিবেন, আপনি একটু গুতায় গুতায় নেন ওর কাছ থেকে। ওই ওই দিন তো স্যার বলছি আমি ইম্পর্টেন্ট দিতে, ও ম্যাথটা তো করে। দেয় নাই, ও তো দিল না। আচ্ছা আমি বলবো নি ওরে। আচ্ছা এই অঙ্কটা ভাইয়া বুঝা। হুম হুম। এই ক্লাসের আগে তো একটু রেকর্ড দিয়ে না, একটু করে নিব না? আচ্ছা এটা থিওরি লিখাইছি সবগুলা, দিয়ে দিব আমি দুইটাই। আমরা এই অঙ্কগুলা তো ভয় পার কিছু নাই, আমরা ধাপে ধাপে যাবো তো, সিরিয়ালি সবকিছু দেখাই বুঝবেন জানি, এত সহজ। মানে সহজ বলতে যখন স্যাম্পলিংটা করবেন তখন হয়তো গুলাই দিতে পারবেন, কিন্তু গুলানোর কোনো চান্স নাই, আমি ওভাবে বলে দেবো কিভাবে স্যাম্পলিং আলাদা করতে হয়। জানি এটা স্যাম্পলিং এর অঙ্ক, এটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস এর অঙ্ক, অথবা এটা হচ্ছে অ্যানোভার অঙ্ক। এই তিনটা চ্যাপ্টারই তিনটা থেকে দুইটা প্রশ্ন থাকেই মিনিমাম। আর রিসার্চ ম্যাথোলজিতে তিনটা, গত বছর যা তিনটাতে তিনটাই ছিল। অ্যানোভা ছিল একটা, টেস্ট অফ হাইপোথিসিস ছিল, এবং কি স্যাম্পলিং ছিল। প্রিপারেশনও ভালো ছিল না। আর ভাইয়া হচ্ছে আমি ভুল করছি আপনার সাথে, মানে যোগাযোগটা আমার অনেক পরে হয়ে গেছে। আর তখনই যদি আমি ওই যে অ্যানালাইসিসটা করলাম, এইগুলা পড়ে নিতাম, মানে বেশি বোঝার কারণে আর কি আমি প্রিপারেশনটা ভালো করে নিতে পারিনি। সহজ মনে করছিলেন এই জন্য এমনটা হয়ে হ্যাঁ ভাই, গেছে। আর প্রাইভেট পড়ছিলাম সাভারে যে ম্যাথমেটিক্স ভাইয়ের সাবজেক্ট কাছে। কয়টা? জি ভাইয়া বুঝি নাই, বলেন। আমাদের ম্যাথমেটিক্স সাবজেক্ট কয়টা? অঙ্ক থাকবে কয়টা চ্যাপ্টার, মানে কয়টা বই? তিনটা, তিনটা করাইতাছি দেখেন না, তিনটা সাবজেক্টের। আমি তো ভাইয়া দুইটাই করতেছি। কেন আমি না, ইয়া, একটা চ্যাপ্টার আপনাদেরকে করাই দিলাম, দুইটা করাই প্রথমে দিচ্ছি। একদম প্রথমে যে, হ্যাঁ দুইটা চ্যাপ্টার করানো হয়েছে তো আপনাদের। ভাইয়া ওইটা করি নাই, ওইটা করি নাই, এর জন্যই তো জানি না ওইটা কোন বই ছিল, নাম কি বইয়ের? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। জানার সমস্যা নাই, মন খারাপ করেন না, আল্লাহ ভরসা, আপনাকে আমি প্রথম ভাইয়া থেকেই বলছিলাম জানি। পড়েন। জি ভাইয়া বলেন। আমাদের তো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ক্লাস হইতেছে না, একটা হইছে জাস্ট এক্সামের মাঝখানে তাও। আচ্ছা সমস্যা নাই, অবশ্যই নিমো, এটা নিয়ে কোনো ইয়ে নেই এটা। ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টটা তো হচ্ছে না ভাইয়া। ওইটাই আমি শুনছি। আমি তো আমি তো যে কোনো ক্লাসে নিতে পারতাছি, নিতে পারি, এটা কোনো ইয়ে নেই। আমি টেস্টে ভাব করতেছি, মানে এই স্টেপটা একটু, প্রথমে দুইটা চ্যাপ্টার হয়ে গেছে, আর এটা করলে তিনটা, পরে আবার দুইটা চ্যাপ্টার টানা করাইলাম ইয়া ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তাইলে তো হইছে। ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট। আচ্ছা, আর অ্যাকাউন্টিংটা ভাইয়া? অ্যাকাউন্টিং হ্যাঁ নিবে, ক্লাস নিবে এই দু একদিন, ও একটু বেড়াইতে গেছে, ওর বোনের বাড়িতে গেছে, ও, ঠিক আছে, তো ও আচ্ছা নিবে, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। সমস্যা নেই। এখন তোমাদের ক্লাস আমি 11টায় দিব, ঠিক আছে হয়েছে? সকাল 11টা? হ্যাঁ করতে পারবে না? ভাইয়া আমি সাড়ে, ওই টাইমে ঘুমাইতে যাই। হ্যাঁ কি কয় আমরা তো ভাইয়া সকালেই তো। আমি পারবো না। ভাইয়া 11টার দিকে দিলে আমারও প্রবলেম হয়ে যায়, ভাইয়া দিয়েন না প্লিজ, 11টার দিকে দিয়েন না। এই টাইমে থাক। জি ভাইয়া, এই টাইমটা একদম পারফেক্ট, জিরায় টিরায় সুন্দর করে কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি ওই 11টায় দিলে প্রতিদিন ক্লাস দিলাম হলে, 11:30, পুরো এক সপ্তাহ টানা। না ভাইয়া থাক, বেশি ভাইয়া করতে গেলে পরে সব ভুলা যাবো। ভাইয়া করেন, এই ক্লাসটা সময় নাই তো। অফলাইনে করলেই ভালো হইতো, স্ট্যাটের। এটা, এই চ্যাপ্টারটা তো লিখাই, এইভাবে লিখা দেখাইতে পারবো, এর জন্য আমি এটা করাইতেছি, স্টেট আর করাইতাম না আমি অনলাইনে, এই চ্যাপ্টারটাই শেষ। আচ্ছা। ভাইয়া থার্ড ইয়ারের রেজাল্ট দেয়নি? না দিবে দিবে, ঈদের পরে দিবে, আগে দিত না। আমি তো ওইটাই কি পাইলাম না পাইলাম ওইটা নিয়ে টেনশন। ইন্টার্নশিপ ট্রেড ইন্স্যুরেন্স। ওই যে অ্যানালাইসিসটা আমি দিলাম না, ও হ্যাঁ হ্যাঁ, ফিনান্সিয়াল। ইন্টার্নশিপ ট্রেড ইন্স্যুরেন্স দিচ্ছেন নাকি? ইমপ্রুভ দিলাম না, যে আপনার কাছে পড়ে। না ইন্টারন্যাশনাল ট্রেড ফিনান্স এটা দিচ্ছেন নাকি, ওটা বলতেছি আমি। না ওইটাই আমার তো ভালোই আসছিল, ওইটা B+ আসছিল, ওইটা দেয়নি। আচ্ছা এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, B+ আছে, এটা দেওয়া কোনো ইয়ে নাই, এইটা না মার্কই পায় না স্টুডেন্ট, অঙ্ক না দিতে পারলে কোনো মার্ক পায় না থিওরি দিয়ে। তাহলে ঠিক আছে, অনেক টাইম হয়ে গেছে তো, নামাজের টাইম হয়ে গেছে পুরা,